নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 49 সলভ করব। এই ক্লাসটা মিসলেনিয়াস ক্লার্কশিপ সকল অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সো ক্লাসটা একটু মন দিয়ে দেখবে। সমস্ত প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, আর ক্লাসের পিডিএফ এর জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। আমাদের সমস্ত সোশ্যাল লিঙ্কসও কিন্তু এই ডিসক্রিপশনসেই দেওয়া রয়েছে। তোমাদের মধ্যে যারা নতুন আছো, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। উইচ কান্ট্রি রিসেন্টলি ইন্ট্রোডিউস ওয়ার্ল্ড ফার্স্ট ল রিগার্ডিং ইন্টারনেট কানেক্টেড স্মার্ট ডিভাইসেস টু প্রোটেক্ট আগেনস্ট সাইবার ক্রাইম? সাইবার অপরাধের বিরুদ্ধে সুরক্ষার জন্য সম্প্রতি কোন দেশ ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ডিভাইস সম্পর্কিত বিশ্বে প্রথম আইন চালু করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউনাইটেড কিংডম। কি আছে আইনটা? এই আইনটার আরেকটা নাম আছে পাসওয়ার্ড ল বলা হচ্ছে, পাসওয়ার্ড প্রোটেকশন ল বলা হচ্ছে। ঠিক আছে, কি হয়েছে ব্যাপারটা? ইউনাইটেড কিংডমে একটা নতুন আইন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তোমরা আর ইজি পাসওয়ার্ড রাখতে পারবে না, যেটাকে ইজিলি কেউ গেস করে নিতে পারবে বা সবাই মানে জানে এই ধরনের পাসওয়ার্ড কিন্তু তোমরা আর রাখতে পারবে না। যেমন হলো অ্যাডমিন, যেমন হলো 123 ABC কিংবা 123546, এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আর ব্যবহার করা যাবে না। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারো যে সেখানকার পাবলিকের ভালোর জন্যই এটা করা হচ্ছে, যাতে কোনো রকমভাবে কারো ডিভাইস হ্যাক না হয়ে যায়, তার জন্য এটা করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Recently, the Indian Army and the Punit Balan Group collaborate to open the India's first constitution park in which city? India's first constitutional park. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালান গ্রুপ কোন শহরে ভারতের প্রথম সংবিধান পার্ক খোলার জন্য সহযোগিতা করেছে? সংবিধান পার্ক, আর এটা কিন্তু ভারতের প্রথম আছে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে অপশন বি, পুনে। মহারাষ্ট্রের পুনে শহরে কিন্তু কনস্টিটিউশন পার্ক, যেটা ভারতের প্রথম, সেটা ওপেন করা হয়েছে, শুরু করা হয়েছে। ঠিক আছে, আর কাদের হেল্পে করা হয়েছে এটা? ইন্ডিয়ান আর্মি আর পুনিত বালান গ্রুপ। এই গ্রুপের নামটা একটু মনে রাখবে, আর কিছু এখান থেকে ইম্পর্টেন্ট নেই, জাস্ট নামটুকুটাই মনে রাখবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট অফ ফুট রট ডিসিজ রিসেন্টলি ইন নিউজ? সম্প্রতি খবরে ফুট রট ডিসিজ, এই বাংলা নামটা দেখতে যেও না, ইংলিশ নামটাই কনসিডার করবে। সম্প্রতি খবরে ফুট রট ডিসিজের কার্যকারক এজেন্ট কি? তো এর কার্যকারক এজেন্ট হচ্ছে অপশন সি, ফাঙ্গাস। ঠিক আছে, ফুট রট ডিসিজ কি হয় এর বিষয়ে একটু আমরা জেনে নিই। অ্যাকচুয়ালি কি হয়, পাঞ্জাবে প্রত্যেকবার যখন বাসমতি চাল চাষ করা হয়, তো তখন সেই ধান গাছে, মানে বাসমতি চালের যে ধান গাছ মানে হয়, সেই গাছে কিন্তু এক ধরনের রোগ হয়, যেটাকে বলা হচ্ছে ফুট রট ডিসিজ। তো সেটাকেই ওভারকাম করার জন্য, সেটাকে প্রতিরোধ করার জন্য সেখানকার চাষিরা কী করতো, কিছু পেস্টিসাইডস, কিছু কেমিক্যাল ইউজ করতো। তো সেই পেস্টিসাইডস, সেই কেমিক্যালগুলো মাটিরও ক্ষতি করতো, আর আস্তে আস্তে কী হয়েছে, সেগুলো চালে পৌঁছে যেত, আর চালের থ্রুতে আমাদের মানে বডিতেও ঢুকে যেত, আর আলটিমেটলি কিন্তু আমাদেরও সেটা ক্ষতি হতো। তো এই সমস্ত কিছুকে ওভারকাম, যাতে কারো ক্ষতি না হয়, প্লাস এই রোগ থেকে মুক্তিও পাওয়া যায়, তার জন্য কি করেছে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা নতুন ধরনের ফাঙ্গাস, এই রোগটাকে ট্যাকেল করার জন্য একটা নতুন ধরনের ফাঙ্গাস ইন্ট্রোডিউস করেছে, সেটার নাম হচ্ছে ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম। তো এই ফাঙ্গাসটা ফুট রট ডিসিজকে থামাতে হেল্প করবে, বা বলতে পারো যে এই ডিসিজকে ট্যাকেল করতে এই ফাঙ্গাসটা আমাদের হেল্প করবে। তোমাদেরকে যখন আমি পিডিএফটা প্রোভাইড করব, তো এই নামটা আমি পিডিএফে লিখে দেব, যাতে তোমরা তখনও একবার এটাকে রিভাইজ করে নিতে পারো। ঠিক আছে, ওকে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখব। উইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন স্কিম? প্রশ্নে বলছে কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন প্রকল্প চালু করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। যেমন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী আছে, ঠিক সেরকমই মহারাষ্ট্রেও শুরু করা হয়েছে, নামটা শুধু আলাদা আছে, নামটা একটু এখানে দেখে নাও। আর এখানে অ্যামাউন্টও আলাদা আছে। বাংলাতে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা দেওয়া হচ্ছে, আর মহারাষ্ট্রে কিন্তু এটার জন্য 1500 টাকা দেওয়া হচ্ছে 21 থেকে 60 বছরের মহিলাদেরকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, 5 নম্বর প্রশ্ন।
Neoma Chusul region recently seen in news due to flash floods is located in which state or UT? নিউমা চুশুল অঞ্চল সম্প্রতি আকস্মিক বন্যার কারণে খবরে দেখা গেছে কোন রাজ্যে বা ইউটিতে অবস্থিত। তো এটা কিন্তু লাদাখে রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, একটা ট্যাঙ্ক ফেসে গেছিলো ইন্ডিয়ান আর্মির এই বন্যাতে, যার ফলে কিন্তু 5টা আর্মি পার্সোনালের মৃত্যু হয়ে যায়, আর তার জন্যই সেই জায়গাটা খবরে ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু ট্যাঙ্কের নামও হয়তো জিজ্ঞেস করে নিতে পারে, সেটা হবে T-72। ঠিক আছে, T-72 জিজ্ঞেস করলেও সেটা মিসলেনিয়াসে জিজ্ঞেস করবে, সেটা ক্লার্কশিপে তো অবভিয়াসলি জিজ্ঞেস করবে না। 6 নম্বর প্রশ্ন, কামি রিটা who recently become the first person in the world to climb Mount Everest 29 times belong to which country? First person in the world to climb Mount Everest 29 টাইম। কামি রিটা, যিনি সম্প্রতি 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম ব্যক্তি হয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেপাল। ঠিক আছে, ইনি অ্যাকচুয়ালি নিজের কেরিয়ার মানে জবে থেকে ইনি প্রথমবার চড়েছিলেন মাউন্ট এভারেস্টে, সেটা নিয়ে এখন অবধি 30 বছর হলো, আর 30 বছরে ইনি 29 বার কিন্তু ক্লাইম্ব করেছেন মাউন্ট এভারেস্টকে, আর ইনি কিন্তু বিশ্বে প্রথম সেই মানুষ হয়েছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 7 নম্বর প্রশ্ন, উইচ আর্মড ফোর্স হ্যাজ রিসেন্টলি লঞ্চড অপারেশন সদ্ভাবনা ইন নর্থ সিকিম? কোন সশস্ত্র বাহিনী সম্প্রতি উত্তর সিকিমে অপারেশন সদ্ভাবনা শুরু করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মির দ্বারা কিন্তু অপারেশন সদ্ভাবনা শুরু করা হয়েছে, যেহেতু নর্থ সিকিমে বন্যা এসেছিল, তো সেখানকার নাগা আর রংরং যেটা গ্রাম আছে, ভিলেজ আছে, সেখানে কিন্তু মানুষদের হেল্প করেছিল, তাদেরকে ফুড প্যাকেট দেওয়া, তাদের যা যা সমস্যা ছিল সেগুলোকে সলভ করার চেষ্টা করা, এইসব তারা করেছিল। 8 নম্বর প্রশ্ন, প্রবীণ কুমার অ্যান্ড নিশীত কুমার হু ওয়ার সিন ইন দ্য নিউজ প্লেজ উইচ স্পোর্ট? এই দুটো নাম কিন্তু ভালো করে মনে রাখো। ঠিক আছে, কারণ হচ্ছে এরা কোন খেলা খেলে সেটা তো পরের কথা, প্রথমত হচ্ছে যে এনারা কিন্তু প্যারা অলিম্পিকে সিলেক্ট হয়েছেন। ঠিক আছে, তার জন্য কিন্তু এরা খবরে আছে, আর প্যারা অলিম্পিকে এরা কোয়ালিফাইড করেছে 2024, যেটা প্যারিসে হবে। সেখানেও কেন করেছেন, কারণ হচ্ছে এনারা প্যারিসে যেটা রিসেন্টলি হয়েছিল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, সেখানেও এরা ব্রোঞ্জ সিলভার মেডেল এনেছেন দুজন মিলেই। ঠিক আছে, তো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে বলছে তো এনারা কোন খেলার সঙ্গে যুক্ত আছেন, তো সেটা হয়ে যাবে অপশন বি, হাই জাম্প। ঠিক আছে, নাম দুটো আরেকবার দেখানো, প্রবীণ কুমার, নিশাত কুমার, উত্তরপ্রদেশের আছেন এরা। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, উইচ কান্ট্রি রিসেন্টলি ইন্ট্রোডিউসড হলোগ্রাফিক টেকনোলজি ইন নিউ ব্যাংক নোটস? কোন দেশ সম্প্রতি নতুন নোটে হোলোগ্রাফিক প্রযুক্তি চালু করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাপান। 10 নম্বর প্রশ্ন, রিসেন্টলি সুজাতা সৌনিক বিকাম দ্য ফার্স্ট ফিমেল চিফ সেক্রেটারি অফ উইচ স্টেট? সম্প্রতি সুজাতা সৌনিক কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন? রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব। ঠিক আছে, ইনি অ্যাকচুয়ালি সিনিয়র আইএস অফিসার আছেন, আর ইনি মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, উইচ স্টেট রিসেন্টলি লঞ্চড দ্য এনটিআর ভরসা পেনশন স্কিম? নাম থেকে বুঝতেই পারছো, গেস করতে পারবে তোমরা, এনটিআর ভরসা স্কিম। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ চালু করেছে এনটিআর ভরসা পেনশন স্কিম। অ্যাকচুয়ালি ইলেকশন যে হলো রিসেন্টলি, তো এই ইলেকশনের সময়তেই কিন্তু প্রমিস করা হয়েছিল যে তারা যদি জিতে যায় তাহলে তারা পেনশনের অ্যামাউন্টকে বাড়িয়ে দেবে। তো সেটাকেই এরা নিউ নাম দিয়ে লঞ্চ করেছে। আগে 3,000 টাকা দেওয়া হতো, এখন 4,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু পেনশন আছে, এটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাইপস না। ঠিক আছে, বৃদ্ধা পেনশন যেটা হয় সেটা আছে এটা। ওকে, 12 নম্বর প্রশ্ন আমরা দেখব, উইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ গার্ডনার অফ দ্য ফরেস্ট? নিচের কোনটি বনের মালি হিসেবে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওরাঙ্গোটান। ওরাঙ্গোটান অ্যাকচুয়ালি কি করে, যে কোনো ফল খায় সেটার বীজকে ইজিলি তারা স্প্রেড করে সারাটা জঙ্গলে, আর তার জন্যই কিন্তু ওরাঙ্গোটানকে গার্ডনার অফ দ্য ফরেস্ট বলা হয় বা মালি বলা হয়। ঠিক আছে, আচ্ছা ওরাঙ্গোটানের আইইউসিএন স্টেটাস কি আছে? তো এরা কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আছে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, বগিবিল
where the foundation stone of the inland waterway transport terminal was laid is in which state? বগিবিল। ঠিক আছে, নামটা একবার দেখে নাও, বগিবিল। প্রশ্নে কি বলছে, বগিবিল যেখানে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। ঠিক আছে, রিসেন্টলি আসামে অ্যাকচুয়ালি ন্যাশনাল ওয়াটারওয়ে 2 যেটা ব্রহ্মপুত্রা হয়ে যাবে সেখানে এই বগিবিলটা আছে। তো এই বগিবিলের ওখানেই কিন্তু ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছে ইনল্যান্ড ওয়াটারওয়ের জন্য। এটা ট্যুরিস্টের জন্য ইউজ করা হবে, আর এর পাশাপাশি কিন্তু এটা কার্গো মানে জিনিসপত্র নিয়ে কার্গো এটা দিয়ে যাতায়াত করবে, তাহলে খরচাটাও কম হবে সরকারের আর তাড়াতাড়ি পৌঁছেও যাবে। ওকে, 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ সাইন্ড অ্যাগ্রিমেন্ট উইথ UAE ফর এস্টাবলিশমেন্ট অফ অ্যান IIT ক্যাম্পাস ইন উইচ লোকেশন? ভারত কোন স্থানে IIT ক্যাম্পাস স্থাপনের জন্য UAE এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আবুধাবি। আবুধাবিতে কিন্তু একটা IIT ক্যাম্পাস খুলতে চলেছে, আর এর জন্য অবভিয়াসলি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা চুক্তি সাইন করেছেন UAE এর সাথে। 15 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেকানিক্যাল ওয়েভ? নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নয়? এটা ফিজিক্স থেকে প্রশ্ন আছে। ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ নয় জিজ্ঞেস করছে। সাউন্ড ওয়েভ, সেসমিক ওয়েভ, লাইট ওয়েভ, ওয়াটার ওয়েভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাইট ওয়েভ। এই তিনটে যে আছে, সাউন্ড ওয়েভ, সিসমিক ওয়েভ, ওয়াটার ওয়েভ, এই তিনটেই কিন্তু মেকানিক্যাল ওয়েভ আছে। লাইট ওয়েভ কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, কিভাবে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করবে, কখনো যদি পরীক্ষা হলে আটকে যাবে তো জাস্ট মনে রাখবে যে মেকানিক্যাল ওয়েভ ট্রান্সফার হওয়ার জন্যে বা ট্র্যাভেল করার জন্যে কোনো মিডিয়াম দরকার হয়, কোনো মাধ্যমের দরকার হয়, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন লাইট ওয়েভ হলো, লাইট ওয়েভের কিন্তু কোনো মিডিয়াম প্রয়োজন হয় না। মনে করো লাইট ওয়েভ কিন্তু মানে আমরা যে তারার যে কোনো লাইট দেখছি, এখনও যে দেখতে পাচ্ছি ধরো রাত্রেবেলাতেও, সেটাও কিন্তু ভ্যাকিউম থেকে ট্রাভেল করে আসছে, তারপরে আমাদের অ্যাটমসফিয়ারে ঢুকছে, তারপরে আমাদের চোখের মধ্যে পড়ছে সেই আলোটা। ঠিক আছে, তার মানে সেখানে কোনো মিডিয়াম ইউজ হচ্ছে না। আর বাদ বাকি মেকানিক্যাল ওয়েভে তো অবভিয়াসলি মিডিয়ামের প্রয়োজন হবেই। যেমন সাউন্ড ওয়েভ হলো, সাউন্ড ওয়েভ কিন্তু ভ্যাকিউমে আমরা শুনতে পাই না। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, হু ইজ নন অ্যাজ ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি? খুব ইজি প্রশ্ন, ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যান্টনি হেনরি ব্যাকেরাল। 17 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থস ক্রাস্ট? এটাও খুব কমন প্রশ্ন। আর্থ ক্রাস্টের মধ্যে বা বলতে পারো পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি যেই ধাতুটা রয়েছে সেটা হবে অপশন বি, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, ফর রেসপিরেশন ইন ডিপ সি ডাইভার্স ইউজ মিক্সচার অফ? গভীর সমুদ্রে শ্বাস প্রশ্বাসের জন্য ডুবুরিরা ড্যাশের মিশ্রণ ব্যবহার করে। এখানে ড্যাশ হবে অ্যাকচুয়ালি একটা। ঠিক আছে, ড্যাশের মিশ্রণ ব্যবহার করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অক্সিজেন, হিলিয়াম আর নাইট্রোজেন, এটার মিক্সচার থাকে তাদের সিলিন্ডারে। 19 নম্বর প্রশ্ন, দ্য প্লান্ট হরমোন দ্যাট প্লে ইম্পর্টেন্ট রোল ইন এস্টাবলিশিং ডরমেন্সি ইন সিডস ইজ? তো দেখো, আমি প্লান্ট হরমোনের একটা মানে ডিটেল ক্লাস তো বলতে পারবো না সেটাকে আমি, কিন্তু যখন আমি সায়েন্স ক্লাস নিচ্ছিলাম তোমাদের, সেই সায়েন্স ক্লাসে আমি পুরো যা যা হরমোন হয় একটা গাছে, সেই সমস্ত হরমোনের রোল আর কি কি হয় সেই নামগুলোও আমি তোমাদেরকে বলেছিলাম সেখানে। ঠিক আছে, তো সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো যদি এখনও না দেখে থাকো। তো প্রশ্নে জিজ্ঞেস করছে যে বীজের সুপ্তাবস্থায় স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উদ্ভিদ হরমোন কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, আর যদি এখানে জিজ্ঞেস করতো যে কোন প্লান্ট হরমোন সিড জার্মিনেশনে হেল্প করে, তো সেটার উত্তর কিন্তু জিব্রেলিন হয়ে যেত। ঠিক আছে, ওকে, 20 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ ডেনড্রাইটস ইন নিউরন? আমাদের যে নিউরনে যে ডেনড্রাইটসগুলো থাকে তাদের রোল কি? তো কিছুই না, তারা অ্যাকচুয়ালি মেসেজ রিসিভ করে, যেগুলো অন্য অন্য নিউরন থেকে আসে সেগুলো মেসেজগুলোকে রিসিভ করে। অ্যাকচুয়ালি সেই ডেনড্রাইটের মধ্যে কিছু সেই ধরনের প্রোটিন থাকে যেটা মেসেজকে রিসিভ করে, প্রসেস করে, আর তারপরে সেটাকে ট্রান্সপোর্ট করে সেই পার্টিকুলার সেল বডির কাছে। ঠিক আছে, তো কি হয়ে যাবে উত্তরটা? অপশন বি, রিসিভ মেনি সিগন্যালস ফ্রম আদার নিউরনস। ঠিক আছে, অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। 21 নম্বর প্রশ্ন, উইচ ক্রোমোজোমাল কম্বিনেশন ইজ রেসপন্সিবল ফর মেলনেস ইন ম্যান? খুব ইজি প্রশ্ন, এটা তো ক্লাস 10th যারা পড়াশোনা করছে তারাও বলতে পারবে।
পুরুষের পুরুষত্বের জন্য কোন ক্রোমোজোম সংমিশ্রণ দায়ী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এক্স অ্যান্ড ওয়াই। ছেলেদের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, মেয়েদের মধ্যে এক্স এক্স ক্রোমোজোম থাকে, এটা তোমরা জানোই। আর কালকে একটা প্রশ্ন ছিল যে টানার সিনড্রোম কি ধরনের রোগ, তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তাদের কাছে একটা এক্স ক্রোমোজোম থাকে না, তো তাদের জন্য এক্স ও হয়ে যাবে সেই ক্রোমোজোম নামটা। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোল দ্য মেনটেনেন্স অফ পোশ্চার, ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। মস্তিষ্কের সেই অংশটির শনাক্ত করুন যা অঙ্গবিন্যাস, ভারসাম্য ও ভারসাম্য দুবার হয়ে গেছে বাংলাতে, কারণ এখানে ব্যালেন্স আর ইকুইলিব্রিয়াম ইউজ করছে বলে, তো বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেরিবেলাম। এখানে দেখো কি করে মনে রাখবে, এখানে ডাবল এল আছে, ব্যালেন্স এখানে রয়েছে, ব্যালেন্স আর বেলাম, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। আর একটা হয় সেটা হচ্ছে সেরিব্রাম, তো সেরিব্রাম হবে না, উত্তরটা হয়ে যাবে সেরিবেলাম, কারণ এখানে ব্যালেন্স করছে সেরিবেলাম। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 24 টিম অফ দ্য টুর্নামেন্ট। আইসিসি টি20 বিশ্বকাপ 2024-এর টিম অফ দ্য টুর্নামেন্ট অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটা আশা করি তোমরা সবাই জানো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রোহিত শর্মা। 24 নম্বর প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোইং ইন্ট্রোডিউস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। নিম্নের মধ্যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড লিটন। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোইং ওয়াজ নট অ্যানেক্সড ইনটু দ্য ইস্ট ইন্ডিয়া টেরিটরি ভায়া ডক্ট্রিন অফ ল্যাবস। নিচের কোনটি ডক্ট্রিন অফ ল্যাবসের মাধ্যমে পূর্ব ভারতের অঞ্চলের সাথে সংযুক্ত করা হয়নি? বা বলতে পারো যে ডক্ট্রিন অফ ল্যাবসের মাধ্যমে কোন জায়গাকে ব্রিটিশরা কবজা করেনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাইসোর। মাইসোর কিন্তু টিপু সুলতানের কাছ থেকে যুদ্ধ করে আগেই নিয়ে নিয়েছিল, সেটাকে কিন্তু কোনোভাবে তারা ডক্ট্রিন অফ ল্যাবসের সাহায্যে নেয়নি। বাদবাকি যে জায়গাগুলো দেখছো সেগুলো কিন্তু ডক্ট্রিন অফ ল্যাবসের মাধ্যমেই ব্রিটিশরা অধিগ্রহণ করেছিলেন। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, ইন হাউ মেনি জোন ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ বিন ডিভাইডেড। ভারতীয় রেলকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 18টা। 27 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য অনলি ট্রিবিউটারি রিভার অফ গঙ্গা দ্যাট রাইজেস ইন দ্য প্লেন অ্যান্ড নট ইন হিলস। নিচের কোনটি গঙ্গার একমাত্র উপনদী যা পাহাড়ে নয় বরং সমভূমিতে ওঠে বা রাইজ করে সেখান থেকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোমতী। ঠিক আছে। অনেক বইয়ে দেখবে লেখা থাকবে যে রামগঙ্গা একমাত্র এরকম নদী আছে যে প্লেনে রাইজ করে আর গঙ্গাতে গিয়ে মিলে যায়। তো রামগঙ্গা অ্যাকচুয়ালি বলতে পারো যে চামোলি ডিস্ট্রিক্ট যে আছে, চামোলি ডিস্ট্রিক্টের পাহাড়ি এরিয়া থেকে সে রাইজ করে আর তারপরে সে গঙ্গায় এসে মেলে। তো সেটা তাও একটু উঁচুতে আছে। একদম যদি আমি সমতল বলি তাহলে গোমতী নদী হবে। কারণটা হচ্ছে যে গোমতী নদী পিলিভিত, তোমরা জানো, সেখানকারই গ্রাউন্ড ওয়াটার পিলিভিত থেকে রাইজ করছে। গ্রাউন্ড ওয়াটার আর যে মনসুনের যে জল হয়, বৃষ্টির যে জল হয়, সেটার দ্বারাই কিন্তু এই নদীতে জল প্রবাহিত হয়। ঠিক আছে। তো উত্তরটা কিন্তু গোমতী নদী হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 28 নম্বর প্রশ্ন, ওয়েন ডিড দ্য ফার্স্ট জহর অ্যাট চিত্তরগড় হ্যাপেন্ড। চিত্তরগড়ে প্রথম জহর কখন হয়েছিল? এটা অ্যাকচুয়ালি তোমরা যদি পদ্মাবত সিনেমাটা দেখে হবে তাহলে পুরো গল্পটাই তোমরা জানো, কেন জহর হয়েছিল, কেন রানী পদ্মাবতী জহরে মানে কি বলবো যে মারা গেছিলেন। তো এই সমস্ত গল্পটা তোমরা জানো যে আলাউদ্দিন খিলজি এসেছিল আর এটসেট্রা। তো এটা কোন বছরে হয়েছিল? সেটা হয়ে যাবে 1303-এ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মোহাম্মদ অফ গজনভি অ্যাট্যাক সোমনাথ টেম্পল ইন উইচ ইয়ার। গজনভির মাহমুদ কোন সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1025 এডি। ঠিক আছে। আর নেক্সট ইয়ার কিন্তু 1000 বছর হয়ে যাবে যখন মোহাম্মদ গজনভি অ্যাট্যাক করেছিল সোমনাথ মন্দিরের উপরে। ঠিক আছে। আর 30 নম্বর প্রশ্ন, আর এটা কিন্তু আজকের লাস্ট প্রশ্ন আছে, হাউ মেনি ডাইনাস্টিজ অফ দিল্লি সালতানাত রুলড ইন্ডিয়া। দিল্লি সালতানাতের কয়টি রাজবংশ ভারত শাসন করেছিল? আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5। ঠিক আছে। তোমরা সবাই এটা জানো, এটা কোনো নতুন না। তো এই কটা ছিল আজকের প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো কোয়েরি, যদি কোনো কমেন্ট সাজেশন থাকে তো কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমরা লিখতে পারো।
যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।